আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এবার ব্যাপক মিসাইল হামলা ইরানের। তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। বিভিন্ন যানবাহনের তেল নেয়ার পরিমাণ নির্ধারণ, অহেতুক মজুদ না করার আহ্বান প্রতিমন্ত্রীর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনা আর নতুন সরকার গঠনের পর পল কাপুরের সফর বিশেষ গুরুত্বপূর্ণ, অভিমত বিশ্লেষকদের আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের, গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররাম শহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকেই রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকে মানুষ বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নাই, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটা তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে। আতঙ্ক অবশ্যই আছে। আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাকে পূরণ করবে। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে।
2025 সালের ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয় দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং এর আগে ভারত সফর এমনই ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের বিভিন্ন অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পল কাপুরের বৈঠক নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সহনশীল রাজনৈতিক চর্চা ও সংসদকে কার্যকর রাখার আহ্বান। সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের যে অভ্যন্তরীণ যে ডাইনামিক্স যেটা আছে, এইটা যেন কোনোভাবেই ভলাটাইল যেন না হয়ে যায়, এবং আলাপ আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই হলো পার্লামেন্ট। সো পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছে। সো এই যে একটা কালচার, এই কালচারটাকেই উনি হাইলাইট করার চেষ্টা করেছেন বাই টকিং টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনো দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি।